সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বনফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান, সাক্ষী থাকুক মৃগ নাভির কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদুর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল। মানব এবং প্রকৃতির ওপর নিবেদিত কবির কলমের ভাবনার প্রতিটি শব্দ আমাদের বীরভূমের সৌন্দর্যের ভরা জীবনযাত্রার সঙ্গে একবারে নিখুঁত মিল পাওয়া যায়। যেন প্রাকৃতিক সৌন্দর্যের আর এক নাম বীরভূম। সৌন্দর্য এবং মাধুর্য যেখানেই থাকবে, অপরদিকে কালো অন্ধকার দিক থাকবে, তা একদমই স্বাভাবিক। বাংলার বীরভূমও তার ব্যতিক্রম না। একাধিক খাদানের দুর্নীতিমূলক কালো অন্ধকার দিকগুলি বীরভূমকে বারবার কলঙ্কিত করেছে। খাদান যাচ্ছি মরে গেছে। তার মধ্যে খাদান উল্লেখযোগ্য ভূমিকা রাখে। প্রাকৃতিক খনিজ সম্পদের ভাণ্ডার বীরভূম কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচারের মতো একাধিক দুর্নীতিমূলক শব্দগুলির দ্বারা বারবার কলঙ্কিত হয়েছে। এলাকা যার ক্ষমতা তার, জোর যার মুলুক তার শব্দগুলিরও যথার্থ সার্থকতা এনে দিয়েছে। লোভ এবং দুর্নীতির বারবারন্ত আজ যেন সমগ্র বাংলাকে ধ্বংস করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। হেথায় সেথায় রাস্তার মোড়ে অনিয়মিত চাঁদাবাজি বাঙালির আজ দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এতদূর বোধ হয় ঠিকই ছিল, মেনে নিতেও অসুবিধা হয়নি, কিন্তু এই ছোট ছোট মেনে নেওয়ার বারবারন্ত রূপ বাংলার সংস্কৃতি তথা যুব সমাজকেই এখন ধ্বংস করতে বসেছে। কোথায় পড়িস? কিসে পড়িস? পড়িস না? কেন পড়িস না? কেন? হ্যাঁ, তুই কিসে পড়িস? তোরা কেউ যাস না স্কুলে? অনেক সময় যাই মানে প্রত্যেকদিন যেতে হবে তো? বলতে লজ্জা হলেও একথা সত্য, বিদ্যা বুদ্ধির উপাসনা গৃহ বাংলা একসময় ঔপনিবেশিক শাসক ব্রিটিশ শাসকদের মনোবল ভাঙার জন্য যথেষ্ট ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলম। যে বাংলার একরতি ক্ষুদে দাপুটে সন্তান ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চড়ে গিয়েছিলেন, মাস্টারদা সূর্য সেনের আদর্শ এবং সুভাষচন্দ্র বসুর মতাদর্শের আদর্শের কাছে মাথা নত করেছিলেন শক্তিশালী ঔপনিবেশিক শাসক ব্রিটিশ সরকার। সেই বাংলারই নতুন প্রজন্মরা আজ স্কুলে যায় না, অথবা যেতে দেওয়া হয় না। অবশ্য এই প্রজন্মই শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় অধিকার লড়াইয়ের লড়াই লড়তে এবং শিক্ষামন্ত্রীকে কারাগারে বন্দী হতে দেখেছে। সেই প্রজন্ম কেই বা শিখবে? নমস্কার, আমি পিয়া। বাঙালি পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে বাংলাতে দারিদ্র্য এবং বেকারত্ব সমস্ত সীমা ছাড়িয়ে রেকর্ড সংখ্যা অতিক্রম করে চলেছে। যে রাজ্যের ওপর দিয়ে বয়ে চলেছে নদী সমুদ্র, রয়েছে পাহাড় এবং খনিজ সম্পদের প্রাচুর্য, চাষযোগ্য জমি এবং যোগ্য চাষের সম্ভার, সেই রাজ্যকে ক্ষুধা এবং দারিদ্রতা গ্রাস করে চলেছে। ঠিক এই সময় দাঁড়িয়ে বাংলার পাহাড় সমান খনিজ সম্পদের একটি টুকরো, এক আশার নাম বীরভূমের দেউচাপাচামি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খাদান এবং এশিয়ার বৃহত্তম কয়লা খাদানের শিরোপা প্রাপ্তির পরও বীরভূম তথা বাংলা থেকে প্রতি বছর কয়েক লক্ষ দক্ষ শ্রমিক এবং দিনমজুরকে অন্য দেশে বা অন্য রাজ্যে বাধ্য হয়েই চলে যেতে হচ্ছে পরযায়ী শ্রমিক হয়ে। কারণ অবশ্যই বাংলারই কিছু কিছু মানুষের আকাশচুম্বী লোভ ও ক্ষমতার দাপট।
ফলস্বরূপ তাই এখনো পর্যন্ত দেউচা পাচামির কয়লা খাদান প্রকল্প শুরু হয়নি। খুব সংক্ষেপে যদি বলা হয়, ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষের মাটিতে প্রাকৃতিক খনিজ সম্পদ এবং মূল্যবান সম্পদ পাওয়া গেলে জমির মালিককে উপযুক্ত পুনর্বাসন, চাকরি এবং আর্থিক সহায়তা দিয়ে সরকার সেই জমি অধিগ্রহণ করতে পারবে। দেউচা পাচামিও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি, কিন্তু এখানেও চলে সরকার এবং জমির মালিকের মধ্যে মধ্যস্থতা ব্যক্তিদের ক্ষমতার দাপট। দেউচা পাচামি জমির একটা বৃহৎ অংশ আদিবাসী সম্প্রদায়ের। ওনাদের বর্তমানে দাবি, যাদের জমি তারা উপযুক্ত চাকরি এবং আর্থিক সহায়তা পায়নি, পেয়েছে যারা উঁচুতলার মানুষের সান্নিধ্যে আছে তারা। ওনাদের আরও দাবি, প্রায় 2 দশক ধরে যে সমস্ত মূল্যবান বন সম্পদ, ঔষধি গাছ এবং জঙ্গলগুলি চাকরি এবং শিল্পর নামে ধ্বংস করা হয়েছে, তার জন্য বর্তমানে ওনারা নিজেদের জমি নিজেরাই রক্ষা করবেন। আদিবাসী সম্প্রদায়ের একটা বড় অংশ বর্তমানে সরকারের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই। আর সেই ঘটনায় আমরা আদিবাসী সম্প্রদায় এবং সরকারের মধ্যে ঘাত সংঘাতের লড়াই খবরের কাগজ এবং নিউজ চ্যানেলের প্রধান হেডলাইন হয়ে আসতে দেখি। কয়লা প্রকল্প শুরু না হওয়ার আরও একটি অন্যতম উল্লেখযোগ্য প্রধান কারণ হলো উন্নত প্রযুক্তি এবং ভূতাত্ত্বিক জটিলতা। কয়লার ওপরে 100 থেকে 300 মিটার পর্যন্ত রয়েছে পুরু বেসাল্ট অর্থাৎ পাথরের স্তর, যা ভেদ করে কয়লা পর্যন্ত পৌঁছাতে দরকার উন্নত বৈদেশিক প্রযুক্তি, যা একদমই সহজলভ্য না, এবং যে পরিমাণ বিনিয়োগের দরকার তা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। কয়লা প্রকল্প সুদূর ভবিষ্যতে হয়তো কোনো একদিন বাস্তবায়িত হবে, সেই আশাতেই স্বপ্ন দেখছে গ্রামবাসীরা এবং গ্রামের যুব সমাজ। তবে কয়লা প্রকল্প বাস্তবায়িত না হলেও অবাধে এক প্রকার বেআইনি পথেই চলছে পাথর উত্তোলনের কাজ। কালো সোনাকে ঘিরে দুর্নীতি এবং বেআইনি দুটি শব্দ ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে না, এটা আমাদের মতো গণতান্ত্রিক ভারতবর্ষে কোনোভাবেই সম্ভব না। দুর্নীতি এ আজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এ যেন একটা সিস্টেম, একটা জীবনযাত্রা। নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত এক অদৃশ্য জাল। রেশনের চাল থেকে উঁচুতলার ফাইল পর্যন্ত সব জায়গায় চলে কাটমানি। বাঙালিকে আজ এসব বিচলিত করে না। ভয়ে হোক বা ভক্তিতেই হোক, বাঙালি জাতির রন্ধ্রে রন্ধ্রে দৈনন্দিন জীবনে শুধুমাত্র ছোট্ট বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মিশিয়ে দেওয়া হয়েছে বা মিশিয়ে নিতে বাধ্য করা হয়েছে। বাঙালি কন্যা হিসেবেই হয়তো আমারও তাই এইসব নিয়ে খুব একটা মনের মধ্যে হাইলাইট বা কিন্তু সৃষ্টি হয়নি। হঠাৎ করেই এসেছিলাম নেহাতি খাদানকে দেখার ইচ্ছা নিয়ে, কিন্তু খাদানকে ঘিরে যে অন্ধকারময় আচ্ছন্নের এক ডুবন্ত বাংলার ঝলক খাদান এলাকার ছোট ছোট বাচ্চাদের মুখের কথায় দেখতে পেলাম, তা একদমই ফেলে দেওয়ার মতো না বা বিচলিত না করার কোনো কারণ নেই। আর মনে হলো সত্যিই তাহলে বাস্তবে বাংলায় এত কিছু হয়। তুই কোথায় পড়িস? কিসে পড়িস? পড়িস না? কেন পড়িস না? কেন? হ্যাঁ, তুই কিসে পড়িস? তোরা কেউ যাস না স্কুলে? অনেক সময় যাই মানে প্রত্যেকদিন যেতে হবে তো? অনেক সময় যাই, এই কথার মধ্যেই লুকিয়ে ছিল অনেক বড় অর্থ, যেটা আমারও বুঝতে ওই দিন বেশ কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল। সরকারি স্কুল পরিদর্শনে যেদিন কোনো বড় বড় আধিকারিক আসে বা আমাদের মতো সাধারণ মানুষকে অনগ্রসর এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতি দেখানোর প্রয়োজন পড়ে, সেই দিন গঠিত হয় একটি নাট্য মঞ্চ এবং নাটকের জন্য ডাক পড়ে এইসব সরকারি স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাজানো শেখানো কিছু বুলি আওড়ানোর জন্য। উপহার হিসেবে দেওয়া হয় পেট ভর্তি মাংস ভাত, অর্থাৎ কাগজে কলমে সরকারি স্কুল এবং পড়ুয়াদের নাম থাকলেও প্রত্যেক দিন পড়ুয়াদের নিয়মিত ঢং ঢং ঘন্টার শব্দে
এখন আর স্কুল ছুটি হয় না। অনির্দিষ্টকালের জন্য পার্মানেন্টভাবেই স্কুল ছুটির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নেই বর্তমান দিনে সরকারি স্কুলের যোগ্যতা সম্পন্ন মাস্টার মশাইদেরও সংখ্যা, যাদের হাতের লাঠি এবং বেত ছোট্ট ছোট্ট পড়ুয়াদের আবার স্কুলে আসতে বাধ্য করবে। তবে বছরে বিশেষ বিশেষ দিনে কার্যসিদ্ধির জন্য এইসব পড়ুয়াদের একটু আধটু লোভ দেখিয়ে সহজেই স্কুলে আনা যায়, কারণ অবশ্যই দারিদ্রতা। দারিদ্র শুধুমাত্র পেটের ক্ষুধা নয়, এ হচ্ছে আত্মারও ক্ষয়, একটা বড় অভিশাপ। 8-10 বছর এই ছোট বাচ্চাগুলো আগামী দিনের আমাদের দেশের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখা উচিত। সেই বাচ্চাগুলোকে দারিদ্রতার সুযোগ নিয়ে কত সহজেই ঘৃণ্য দুর্নীতির অন্ধকারময় সিস্টেমের অংশ করে নেওয়া হচ্ছে। খাদানের কালো জগতের সাথে এখানকার বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎও কালো আধারে এইভাবেই মিলিয়ে যাচ্ছে। জলে ভয় লাগে না? এত দূরে চলে যাচ্ছিস, ভয় লাগছে না? ছোট থেকেই করিস, অভ্যাস হয়ে গেছে না? খাদান যাচ্ছি, খাদান যাচ্ছি না, যাচ্ছি, এখনো যাইনি। খাদান ভালো? কি হয়ে যাবে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় তোদের? খাতায় কলমের শিক্ষা বাস্তবের শিক্ষার কাছে সর্বদাই পরাজিত হয়ে আসছে। কোনটা ঠিক কোনটা বেঠিক জন্মগতভাবেই মানুষ বোধহয় নিজেদের সাথেই নিয়ে আসে। শিক্ষার আলো এই বাচ্চাদেরকে স্পর্শ করতে না পারলেও খাদানের দুর্নীতিমূলক অন্ধকার দিকগুলির সাথে এই বাচ্চাগুলি খুব ভালোভাবে পরিচিত হয়েছে। খাদানের অলি গলির অপরাধমূলক কাজকর্মের একাধিকবার হয়তো সাক্ষীও হয়েছে। মাত্র কিছুক্ষণের আমার সাথে পরিচয়ে এরা অনেকবারই খুব আন্তরিকতার সাথে বলেছিল, খাদান যাচ্ছ ঠিক আছে, কিন্তু খুব বেশিক্ষণ যেন থেকো না দিদি। ছোট্ট ছোট্ট মুখের ওদের ভয় মিশ্রিত হাসিতে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল। চল রে, বাই, টাটা। খোঁজ নিয়ে যদি দেখা হয়, এ শুধুমাত্র বীরভূমের একটি কয়লা খনির কাহিনী নয়। ভারতবর্ষ বা বিশ্বের প্রতিটি কয়লা খনি অঞ্চলের আদিবাসীদের জীবন আজ এক চরম অনিশ্চয়তার মুখে। যে মাটির নিচে দেশের উন্নয়নের রসদ লুকিয়ে আছে, সেই মাটির সন্তানদের অধিকারী আজ সবচেয়ে বেশি ভূলুণ্ঠিত। একদিকে দুর্নীতির করাল গ্রাস তাদের প্রাপ্য সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে, অন্যদিকে শিক্ষার অভাব আগামী প্রজন্মের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আধুনিক সভ্যতার চাকা সচল রাখতে এই মানুষগুলো নিজের ভিটে মাটি স্বাস্থ্য বিসর্জন দিলেও পাচ্ছে শুধু মারণব্যাধি, দূষণ এবং অনিশ্চয়তার জীবন। শহরের ঝকঝকে জীবনযাত্রায় এক কৃত্রিম স্বাচ্ছন্দ্যের মোড়কে আটকে আমরা যখন শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উপভোগ করি, তখন কয়েকশো মাইল দূরে এই আলোর উৎস জোগাতে কোনো এক আদিবাসী শিশু খনি অঞ্চলে ধুলোবালিতে তার শৈশব হারাচ্ছে। উন্নয়ন মানে যদি কেবল গুটি কয়েক মানুষের বিলাসিতা আর একটি বড় অংশের বঞ্চনা হয়, তবে সেই উন্নয়ন আজ সভ্যতার মোড়কে প্রশ্নবিদ্ধ। সত্যিকারের সভ্যতার উন্নয়ন তখনই সম্ভব যখন খনি অঞ্চলের প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে যাবে। বাংলার অন্ধকার দুর্নীতির বেড়াজাল থেকে অন্ততপক্ষে শিক্ষা ব্যবস্থা মুক্তি পাক। কমেন্টের মাধ্যমে আপনাদেরও মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল। আসছি খুব তাড়াতাড়ি আমার আরও একটি অভিজ্ঞতার গল্প নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।